পৃথিবীতে কত রহস্য, জীবনে কত রোমাঞ্চ। আসছে, সে আসছে। রবিবার রাত 10টায় 91.9 ফ্রেন্ডস FM এ আসছে, সে আসছে। যে আসার সে তো আসবেই। এসে গেছি আমি সতীনাথ, সকলের আগে এসে উপস্থিত হয়েছি। আর বাকি যারা যার যার জেলাম সময় আসবার নিশ্চয়ই চলে আসবে। রবিবার রাত 10টা, এই তো সময় নিঃসারে ঢুকে পড়ার সেই রোমাঞ্চকর আবহে। ছোটবেলায় একটা বই পড়েছিলাম, অনেকগুলো গল্প ছিল তাতে, আর সবগুলোই অবিশ্বাস্য, অথচ ঘটনাগুলো ঘটেছিল এই জীবনেই। তোমরাও হয়তো পড়েছো কেউ কেউ। বইটার নামটা বলি, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। আজও এমন দুটো গল্প শোনাবো তোমাদের, রহস্যের ঠাস বুনোটে, যা প্রায় অবিশ্বাস্য। প্রথম গল্পটা আজ থেকে 54 বছর আগে লেখা। ভাবো, সেই সময়ের নিরিখে লেখকের কল্পনা শক্তির তারিফ না করে পারছি না। আজ প্রথমে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে আমার কান্না। সম্পাদক মশাই, ছেলেবেলা থেকেই বড়দের মুখে শুনে আসছি আমি ভীষণ বোকা। আর বড়রা যেহেতু নাকি গুরুজন, তাই ওই গুরুগম্ভীর গুরুজনদের অবশ্য দোষ দিই না আমি। কেননা স্কুলে যত পরীক্ষায় ফেল করা সম্ভব তার একটিতেও কখনো আমি পাশ করিনি। ফেল করতে করতেই আমি 6 ফিট লম্বা হলাম। আমার গলার আওয়াজ বড়দের মতোই মোটা হয়ে উঠল, ঠোঁটের ওপরে নাকের তলায় গোঁপ গজালো। আর মাঝে মাঝে কোনোই কারণ নেই, অথচ খামোকা বেজায় আমার মন খারাপ হতে লাগলো। ইজের পড়া বাচ্চাদের সঙ্গে এক ক্লাসে বসতে আর ভালো লাগলো না। তাই একদিন কারু কোনো কথা কানে না দিয়ে আমি স্কুল ছেড়ে দিলাম। বাবা গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, যেহেতু তাঁরই নাকি সবচেয়ে গুরু দায়িত্ব, এখন তবে কি করবে ভাবছো? কিছু না ভেবেই ধাঁ করে আমি জবাব দিলাম, ব্যবসা করব। তারপর তো আপনি জানেনই, বাবার দেওয়া সামান্য মূলধন নিয়ে আমি যখন ব্যবসা চিনতে শিখেছি, ঠিক তখনই লাগলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং বলা বাহুল্য, কি করে যে আমি ভাগ্যের ঘোড়াকে জোর কদমে একরকম লাফাতে লাফাতে এগিয়ে নিয়ে চলেছি তা আপনাদের অজানা নয়। এখন আমার যা রোজগার, আমার বয়সের কোনো BA-MA পাস ছেলেও তা ভাবতে পারে না। বেশ একটু মোটা সোটা ভারিক্কি হয়েছি। আমার সঙ্গে সঙ্গে বাড়ির চেহারাও ফিরেছে, চালচলনই এখন আলাদা। মনীষের কথায় বলতে গেলে রীতিমতো ফাটাফাটি ব্যাপার। আর এ কথাও আপনি জানেন যে বাড়ির লোকেরা এখন আমার সম্বন্ধে যা বলে তা শুনতে মোটেই খারাপ লাগে না। গুরুজনদের কথার তালেও দেখছি বেশ একটা লঘু সুর এসেছে আজকাল। কিন্তু বড় সম্প্রতি আমি এক বিষম বিপদে পড়েছি, এবং সেই কারণেই আপনাকে সমস্ত বৃত্তান্ত জানিয়ে এই চিঠি লিখছি। কি যে করা কর্তব্য আমার, আপনি তা জানালে, মিথ্যে বলছি না জানবেন, আমার আমার প্রাণ বাঁচবে। আপনার হয়তো হেঁয়ালির মতো মনে হচ্ছে, তাই পুরো ব্যাপারটা আমি গোড়া থেকে খুলেই বলি। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আমার ঠিকানা পাল্টেছি। আরো স্পষ্ট করে বলাই ভালো, আমি এখন আর কলকাতাতে নেই। ঠিকানাটা আমার জানানো উচিত, একথা অস্বীকার করি না, কিন্তু আমার এখনকার বাসস্থান 5 কান হলে আমাকে এই ধরাধামে আপনারা আর কেউ দেখবেন না। একটা পেঁচা কিংবা সোনালি চিল হয়ে হয়তো আপনাদের আশপাশে আমি ঘুরবো, আপনারা আমাকে চিনতেই পারবেন না। আমি কি বলছি তা বোধহয় এখনো আপনার কাছে স্পষ্ট হয়নি। হয়তো বুঝতে পারছেন না আমার কথা, তাই না? যদি বুঝতে চান তবে আসুন একবার আমার সঙ্গে আমার মাস্তুতো ভাই মনীষের কাছে। আপনারা হয়তো মনীষকে চেনেন না, সেও আপনাদের কাউকে চেনে বলে মনে হয় না, কিন্তু মনীষ পৃথিবীর সমস্ত পাখিদের চেনে, আর পাখিরাও নাকি মনীষকে চেনে। এই বিষয়টি অতি সংক্ষেপে বলতে গেলে হয়েছে আমার অতর্কিতে এমনভাবে উধাও হয়ে যাওয়ার আসল কারণ।
গোটা ব্যাপারটা খুলে পড়ার আগে মনীষের পরিচয়টা বরং একটু দিয়ে নেওয়া যাক। মনীষের বয়স আমারই মতো এবং আমার মাস্তুতো ভাই হলেও আপনারা হয়তো অবাক হবেন শুনে যদি বলি পড়াশোনায় মনীষ চিরকালই দুর্দান্ত ভালো। শুধু ভালো বললেও কম বলা হয়, পরীক্ষায় কখনো ওকে দ্বিতীয় হতে দেখিনি। আমাদের বাড়ির সকলেই চিরকালই ওকে নিয়ে একেবারে উচ্ছ্বসিত। ছেলেবেলায় তো যখন তখন ওকে উদাহরণ হিসেবে জাহির করে আমাকে যা তা কথা বলতো আমার গুরুজনেরা। হেন যে মনীষ, সে সম্প্রতি ডাক্তারি পাশ করে মাস কয়েক হলো ডাক্তারখানা খুলে বসেছে। প্রথম প্রথম উৎসাহ থাকলেও মাস তিনেকের মধ্যেও যখন একটিও রোগী ওর হাতে মরতেও এলো না, তখন থেকেই মনীষের উৎসাহে ভাঁটা পড়তে শুরু করেছিল। ও অবশ্য নিজের পাড়ায় ডাক্তারখানা খুলে বসেনি, কারণ মনীষ তো চালাক, আমার মতো বোকা তো নয়, এবং মনীষের চোখ কানও চিরকাল খোলামেলা থাকে। মনীষ তো ভালো করেই জানে গেঁয়ো যোগী ভিক পায় না, যদি বা পায় কখনো সখনো সে ভিক্ষায় পুষ্টির চাইতে বিষই বেশি থাকে। ক্ষিতীশের অবস্থা দুবেলা দেখেছে তো। ক্ষিতীশ মনীষের আগে ডাক্তারি পাশ করেছে, পাড়াতেই ডাক্তারখানা খুলেছে। রুগী আসে তার বেশ, রুগী আসে কিন্তু টাকা আসে না। ক্ষিতীশের পকেট থাকে গড়ের মাঠ। অমুক জ্যাঠা ডেকে নিয়ে যান ব্যস্ত সমস্ত হয়ে, শিখিয়ে চলো বাবা একবার ক্ষিতীশ, তোমার জ্যাঠামার শরীর বড় খারাপ বাবা, তুমি ছাড়া তোমার জ্যাঠামাকে কে দেখবে বলো। রুগী দেখা হয়, ওষুধ দেওয়া হয় রীতিমতো, আর অমুক জ্যাঠা পিঠ থাবড়ে বলেন, তুমি তো বাবা আমার ছেলের মতো। বুঝলা খেছিস, তোমার বাবা আমার প্রাণের বন্ধু ছিল হে, শুধু কি বন্ধু, একেবারে হরিহর আত্মা বাবা, হরিহর আত্মা। ক্ষিতীশ শূন্য পকেটে হাত ঢুকিয়ে বাড়ি ফিরে আসে, এবং ক্ষিতীশের এহেন বিচ্ছিরি হাল দেখেই পাড়া থেকে অনেক দূরে গিয়ে ডাক্তারখানা খুলল মনীষ। বড় সড়ো রংচং এক সাইনবোর্ড দিব্যি উৎসাহ নিয়ে টাঙালো, তবু তার রুগী চেম্বারে আসে না। সকালে খবর কাগজ পড়ে, পথের দিকে হাঁ করে চেয়ে বসে থাকে। এই নিয়ম মাফিক চলেছে গত ৩ মাস। তারপরও যখন কোনো রুগী এলোই না, তখন ছাই বলে বাড়িতেই প্রায় দিনই বসে বসে পাড়ার ছেলেদের সঙ্গে তাস পেটে বা আড্ডা মারে সব সময়, আর ফাঁক পেলেই পক্ষে চরিত্র সম্পর্কে আমাকে জ্ঞান দান করে। মনীষ আজকাল আমাকে প্রায়ই বলে, রে, মানুষের আত্মা অমর, আর মানুষ মরলেই পাখি হয়ে বেঁচে ওঠে। প্রত্যেকটি পাখি আসলে এক একজন ফৌত হওয়া মানুষ। বেড়াতে বেড়াতে হঠাৎ একদিন বললে, দেখ দেখ দেখ, ওই পাখিটাকে দেখ। আহা, কি করছিস, দাঁড়িয়ে দিস না, নমস্কার কর, নমস্কার কর। বলতে বলতে ও নিজেই দুহাত জড়ো করে নমস্কার করলে। আমি হাঁদার মতো ফ্যাল ফ্যাল করে মনীষের দিকে তাকালাম। কেন রে, খামখাটা পাখিকে সেলাম ঠকতে যাব কেন? বিরক্ত গলায় মনীষ বললে, তোর মতো উজবুক আমি দ্বিতীয়টি দেখিনি। উনি আজ জন্মে রবীন্দ্রনাথ ছিলেন। প্রথম প্রথম সত্যি বলছি সম্পাদক মশাই, ওর এই অদ্ভুত ধরনের পাগলামিতে আমি হাসতুম, অর্ধেক কথাই বিশ্বাস করতুম না, এবং ভাবতুম গল্প লিখতে জানলে কোনো পত্রিকায় ওর কথা লিখে পাঠানো যায় বিচিত্র এক বাতিক এই শিরোনামায়। মনীষ চুপ থাকত, কোনো কথা বলতো না। ছাদে দাঁড়িয়ে চুপ করে এক দৃষ্টে পাখিদের দিকে তাকিয়ে থাকতো, আর নিচের চলমান জনস্রোতের দিকে তাকিয়ে ভাবত ওদের মধ্যে কে আবার ওই বিশাল খোলা আকাশের প্রজা হয়ে তার হৃদয় অধিকার করবে। বুঝতে পারছি আপনি হাসছেন, হয়তো ভাবছেন লোকটা আগে শুধু গাড়ল ছিল, এখন আবার পাগলও হলো। বিশ্বাস করুন, যদি আমার কথা মিথ্যে হতো তবে পৃথিবীতে সবচেয়ে বেশি খুশি আমি হতুম, আমি। এবং আমি গলা ছেড়ে হো হো করে অট্টহাসি হেসে উঠতুম। সেদিন বিকেলবেলায় আমি আর মনীষ ছাদের উপরে বসে চা খাচ্ছি, হঠাৎ মনীষের বুক ঠেলে একটা বেজায় করুণ দীর্ঘশ্বাস পেরুল। ওর মুখের দিকে তাকাতেই একটা শালিক দেখিয়ে বললে, বেচারির বড় কষ্ট, একা একা ঘুরে বেড়াচ্ছে গো, সঙ্গী সাথী কিচ্ছু নেই বেচারার। আমার
ভয়ানক হাসি পেল, কিন্তু তা সত্ত্বেও হাসি চাপবার ব্যর্থ চেষ্টা করে জীবনানন্দ দাস আওড়ালাম। বললাম, এই জীবনে ঢের শালিক দেখেছি, তবু সেই তিনজন শালিক কোথায়? মনীষ ভীষণ রেগে গিয়ে বিদঘুটে মুখ করে বললে, ঠাট্টা করছিস, ঠাট্টা করছিস? তারপর আবার গম্ভীরভাবে বসে রইল। ওর সামনে চায়ের পেয়ালার সোনালি চায়ে উষ্ণ ধোঁয়া মিলিয়ে গিয়ে চায়ের ওপর স্বরের মতো একটা পাতলা পর্দা পড়ে গেল, ঠান্ডা জল হয়ে গেল। হঠাৎই মনীষের মুখ চোখ ঝকমকিয়ে উঠল। বলল, আচ্ছা, সত্যনারায়ণ বাবু, মানে বিপ্লবী সত্যনারায়ণ বাবুর কথা বলছি, তো বড় একা একা থাকেন না? ওর তো তিন কুলে কেউ নেই না রে? আমি সদর্থক মাথা নাড়তেই বললে, ওরও তো তবে ভয়ানক কষ্ট। বেচারি। তারপর এক চুমুকে সেই ঠান্ডা হয়ে যাওয়া চা নিঃশেষ করে বললে, আচ্ছা, আমি একটা সিনেমা দেখে আসি, বুঝলি? শহর থেকে দূরে ছবিটা নাকি টোফা হয়েছে। হুট করে মনীষ চলে গেল। রাত্রে কখন বাড়ি ফিরেছি জানি না, কেননা রাত্রে ওর সঙ্গে আমার দেখাই হয়নি। সকালবেলায় খবরের কাগজ খুলে চমকে উঠলুম। লেখা রয়েছে, বিখ্যাত স্বদেশী নেতা সত্যনারায়ণ লাহিড়ীর রহস্যজনক মৃত্যু। মনীষকে কাগজটা দেখালুম। প্রথমটা ভয়ানক গম্ভীর হয়ে গেল। তারপর বলল, চল তো একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে গিয়ে দেখি আজ বসে আছে উমা, একটা নয় দুটো শালিক। আমাদের দেখে একটা শালিক ভয়ে উড়ে গেল, আরেকটা আনন্দে চিৎকার করতে করতে তার পিছু নিল। মনীষ খুব হাসি খুশি গলায় বললে, দেখেছিস দেখেছিস শালিকটার কি আনন্দ? আগে একটা একা চোরা গোছের শালিক কিরকম মনমরা হয়ে থাকতো। শুনে প্রথমটা আমার বুকের রক্ত কিরকম যেন ছলকে উঠল। আমি ইচ্ছে করেই শালিকদের থেকে চোখ ফিরিয়ে আনলুম। অন্যদিকে তখন কত কত পায়রা বুক ফুলিয়ে বকবকম করছে। দেখতে পেলুম আমাদের বাড়ির সামনের দিকে গম্বুজের মতো করা, তাতে খোপ খোপ আছে, পায়রারা তার মধ্যে থেকে যাওয়া আসা করছে। চারদিকে একটা কিরকম পায়রা পায়রা গন্ধ। ওপরের আকাশে এক ঝাঁক পায়রা উঠতে দেখা গেল। শুনতে পেলুম ওরা নানান সুরে, কখনো রেগে, কখনো চেঁচিয়ে, কখনো নরম সুরে ফুসলিয়ে আমাকে ডাকছে। আমি সে ডাকের কাছ থেকে যত দূর পারি সরে গিয়ে একেবারে খোপওয়ালা গম্বুজের পাশে এসে দাঁড়ালুম। কতগুলো কচি কচি লালমুখ পায়রার ছানা আমাকে অবাক হয়ে দেখছে, আর তাদের মায়েরাও কুপ 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 করে ডেকেই চলেছে। সারি সারি খোপে অনেক পায়রার বাসা, চারিদিকে পায়রার পালক, পায়ের নিচে পায়রার পালকের নরম গালচে তৈরি হয়েছে, আর কেমন একটা বিচ্ছিরি গন্ধ আছে না পায়রার গুয়ের। হঠাৎ তাকিয়ে দেখি সব খোপে পায়রার বাসা, কেবল এক কোণে দুটি খোপ ছাড়া। মনীষও আমার মতো ওই খালি খোপ দুটোর দিকে তাকিয়েছিল। ওর চোখে চোখ পড়তেই বললে, আহ, বাড়িতে এত পাখি, কিন্তু দুটো চড়ুই না হলে ভালো দেখায় না। যাই রে, একটু গঙ্গা স্নান করে আসি, অনেকদিন গঙ্গায় যাওয়া হয়নি। সেই দিনই মনীষ গেল গঙ্গায় স্নান করতে। বেলা দুপুরে বাড়িতে ফিরে এসে বললে, দেখেছিস কি সুন্দর দুটো চড়ুই? জিজ্ঞেস করলুম, কিনলি বুঝি? না, এমনি উড়ে এসে বসেছে। সম্পাদক মশাই, পরদিন খবরের কাগজে দেখি গঙ্গাবক্ষে দুইটি বালক বালিকার আকস্মিক জলনিমগ্ন হইয়া মৃত্যু। মনীষের গঙ্গা স্নান, দুটি বালক বালিকার অপঘাত মৃত্যু, এবং তারপরে দুটো চড়ুই। না, এত বড় ভাবনার কথা। ব্যাপারটা খুব সহজ ঠেকল না আমার চোখে। এখন কেন যেন মনীষকে দেখলেই একটু ভয় ভয় করে। ও আবার এখন মাঝে মাঝে আমাকে নিয়ে বেড়াতে যেতে চায়, কিন্তু বিশ্বাস করুন আমার সাহসে কুলোয় না।
আমি হাঁদা হলেও এটুকু বেশ বুঝতে পারি যে পাখিদের জন্য সমবেদনায় মনীষের প্রাণ অভিভূত হয়ে ওঠার পরেই কোনো না কোনো রহস্যজনক দুর্ঘটনার সংবাদ পাওয়া যায় এবং তাদের সঙ্গে মনীষের যোগাযোগ প্রত্যক্ষভাবে যদি নাও হয়, পরোক্ষভাবে একটু না একটু থাকেই। এই সন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখা ভারী কঠিন হয়ে ওঠে। তারপর একদিন দেখা গেল আমাদের অত জোড়া পায়রার মধ্যে একটি মারা গেছে এবং বিজোড় হওয়ার দরুন একটি পায়রাকে খুব আকুরি বিকুরি করে ডানা ঝাপটাতেও দেখা গেল। অবশ্য সত্যি বলতে কি আমি পায়রা চরিত্র বুঝি না কিছুই। কোথাকার কোন নহু বন্যার সময় পায়রা উড়িয়েছিল, তাদের জাত ভাই ঘুঘুরা চড়ে বেড়ায় কারুর কারুর ভিটে, কোন কবি নাকি সব প্লাবনের মধ্যেই একটি মাত্র পায়রাকে শোনেন, এসব উটকো অসংলগ্ন কথা ছাড়া কিছুই আমার জানা নেই পায়রাদের বিষয়ে। মনীষী আমাকে বার্তাটা দিলে, বললে, দেখেছিস ওই পায়রাটার কি কষ্ট। সঙ্গে সঙ্গে আমার শরীরের ভেতর দিয়ে রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেল। কাল খবরের কাগজে কি দেখবো ভাবতেও শিউরে উঠলাম। ঠিক করলাম যেমন ভাবেই হোক আজ আমি মনীষকে বাইরে বেরোতে দেব না। সন্ধ্যের মুখোমুখি মনীষকে বাইরে যেতে দেখে বললুম, মনীষ, আজ আর বাইরে যাসনি, আয় না লোকজন জোগাড় করে আজকে বরং একটু জমিয়ে ব্রিজ খেলতে বসি। না 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 না, আজ একটু বাইরে না গেলেই চলবে না। আমাকে কোনো কথা বলার সুযোগ দিল না মনীষ, সাঁ করে বেরিয়ে চলে গেল। চলে গেল নয়, একরকম ধরপড়িয়ে কেটেই পড়লো বলা যায়। পরদিন খবরের কাগজে বেরুল বিখ্যাত দানবীর শিশির কুমার ভট্টাচার্যের রহস্যজনক আত্মহত্যা। আমি ছুটে গেলাম ছাদে, দেখি আর একটা নতুন পায়রা কোত্থেকে উড়ে এসে ওই পায়রাদের সঙ্গে জুটেছে। আমি ভাবলুম এইভাবে আর থাকা উচিত নয়, এর একটা প্রতিকার করতেই হবে। পুলিশকে এক্ষুনি একটা খবর দেওয়া উচিত, অন্তত আরো 5 জন নির্ভয়ে বাঁচুক, শান্তিতে থাকুক। জামা পরে বেরোতে যাব, দেখি মনীষ বাড়ি ঢুকলো। আমার বুকটা কিরম শিউরে উঠল। একটা বাচ্চা পাখি দেখিয়ে বললে, এই যাক, একটা পেঁচার বাচ্চা। এর মাটা মরে গেছে রে, একে দেখার জন্য একটা বড় ধাড়ি মতো পেঁচা না পেলে এই যে বড় কষ্ট হবে, কি করা যায় বল দেখিনি। তারপরে আমার দিকে তাকিয়ে বললে, আচ্ছা তোর তো দোকান বন্ধ না, আচ্ছা রোববার। আমি মাথা নাড়তেই বললি, তুই বড় ঘর কুনো, বড় একা একা থাকিস, ঘর থেকে বেরোতেই চাস না। একা একা থাকা কিন্তু মোটেই ভালো দেখায় না। আগো পেঁচার বাচ্চাটাও বড্ড একা, একটা ধাড়ি গোছে। কি যেন বলবার চেষ্টা করলাম আমি, গলা দিয়ে আমার একটা শব্দ বেরোলো না। আতঙ্কে যেন চোখ দুটো আমার ঠিকরে বেরিয়ে এলো। ভয়ে অস্বস্তিতে আপনি বিশ্বাস করবেন না সম্পাদক মশাই, এই শীতের দিনেও সারা শরীর আমার ঘামে ভিজে গেল। এবারে ওই পেঁচার সঙ্গী আরেকটি পেঁচা হতে কি আমাকে এই সাধের মনুষ্য জীবন ছেড়ে যেতে হবে? বিশেষত ঠিক এই সময় যখন আমি ব্যবসায় দেদার পয়সা লুটছি। আমার পুলিশে খবর দেওয়ারও সাহস হলো না। মনে হলো একটু সময় নষ্ট করলেই একটা বড় বিপত্তি হয়ে যাবে আমার জীবনে। সোজা ছুটলুম স্টেশনে। সম্পাদক মশাই, এখানকার ঠিকানাটা আপনাকে আর দিলুম না, দয়া করে খবরের কাগজ একটু ভালো করে পড়বেন। হ্যাঁ, পেঁচার সঙ্গী হওয়ার মতো অন্য লোক না পেলে মনীষ নিজেই হয়তো আত্মহত্যা করে বসতে পারে, অন্তত এইটাই আমি বিশ্বাস করি। ওই খবরটা কাগজে বেরোলেই আপনাদের কাগজে দয়া করে প্রকাশ করবেন। এখন এই
মফস্বলে ছোট স্টেশনের ওয়েটিং রুমে বসে চিঠি লিখতে লিখতে আমি জানলা দিয়ে সামনের হুইলারের স্টলটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এই স্টলে কি আপনাদের মাসিক পত্রিকাটি নিয়মিত আসে? আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা করি আপনারা সকলে কুশলে আছেন, কুশলে থাকবেন। ইতি সূর্য মিত্র। মানুষ মরলেই পাখি হয়ে যাওয়ার ঘটনাটা মানি বা না মানি, এই গল্পের লেখক নিশ্চয়ই অক্ষরে অক্ষরে মানতেন। তাই সেই 1957 সালে এই গল্প মাসিক রোমাঞ্চ পত্রিকায় পাঠিয়েছিলেন ছদ্মনামে। লিখেছিলেন সূর্য মিত্র। কেন নিয়েছিলেন ছদ্মনাম? নিশ্চয়ই ধরা পড়ে যাওয়ার ভয়। এর প্রায় 21 বছর পরে 1978 সালের লেখা গল্প শোনাবো এবারে। এই গল্পেও এমন একটা অদ্ভুত ঘটনা ঘটে, বিশ্বাস করো, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। এমন ঘটনা যা রীতিমতো বিস্ময় জাগায় আমাদের মানসিক জগতের বিচিত্র গতির। আজকের শেষ গল্প বিমল সাহার কাহিনী অবলম্বনে আঁধারে সাপ চলে। সাধারণত গল্পের কোনো ভূমিকা থাকে না, গল্প নিজেই স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং প্রকাশ। কিন্তু এ কাহিনী কোনো তথাকথিত নিয়ন্ত্রিত আঙ্গিকে বাঁধা গল্প নয়। তাই সামান্য দু একটা কথা গোড়াতে বলা দরকার। বছর 2 আগে দিল্লিতে মামাতো বোনের বাড়িতে বিনতা প্যাটেলের সঙ্গে আমার আলাপ হয়। এটা তারই জীবনের ঘটনা। কিছুটা তার মুখে শোনা, আর কিছু তার ইংরেজিতে লেখা ডায়েরির বঙ্গানুবাদ। সত্যি কথা বলতে গেলে আমার ভূমিকা এই কাহিনীতে কতকটা অনুলেখকের। 4 ডিসেম্বর। আমি কি ভাবছি? না না, এ হতে পারে না, এ হতে পারে না। তাড়াতাড়ি চোখ দুটো ভালো করে মুছে নিলাম। আমি তো ঘুমিয়ে নেই। তাহলে অলকা না তো? আমি না না, এ আমি কি ভাবছি? ভাবছি না দেখছি? স্পষ্ট যেন আমার চোখের সামনে চলচ্চিত্রের মতো পর পর সিন বাই সিন ঘটনাগুলো ঘটে গেল। অলকা এখন কলকাতায়, ওর স্বামী ওখানে বড় ডাক্তার। ওদের বিয়েতে বছর 2 আগে আমি কলকাতায় গিয়েছিলাম। অলকা, ডক্টর ভার্মা, দে আর হ্যাপিলি ম্যারিড। তবে আমি কি ভাবছি? আমার মনে হঠাৎ ওদের কথাই বা ভাসছে কেন? ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তাড়াতাড়ি উঠে রেডিওটা চালিয়ে দিলাম। না, আবার বন্ধ করলাম। স্টেরিওটা চালু করলাম। গম গম করে উঠল ঘর মিউজিকের ঝমঝম আওয়াজে। নিজেও একটু নাচলাম এই উত্তম টিউনের সঙ্গে, কিন্তু মুছছে না। ওই বিশ্রী ছবিটা কিছুতেই মন থেকে মুছছে না। একটা প্রচন্ড অস্থিরতা পেয়ে বসেছিল বিনতা প্যাটেলকে। আসল কথা, হঠাৎ একটা ফ্ল্যাশ, একটা বিদ্যুৎ ঝিলিকের মতো যে ঘটনা ওর মানসিক পর্দায় ছায়া ফেলেছিল, তাই অস্থির করে তুলছিল বিনতা প্যাটেলকে। আশ্চর্য, ডক্টর ভার্মা
ইজি চেয়ারে শুয়ে নিজের ঘরে কাগজ পড়ছেন। পাশেই বসে অলকা, হালকা নাইট গাউন পরা, চুলগুলো এলোমেলো। হঠাৎ এক টানে ডক্টরের হাত থেকে কাগজটা কেড়ে নিয়ে কি যেন বলতে লাগলো। এমন সময় ঘরে এলো সুন্দর ফিটফাট চেহারার এক ভদ্রলোক। এসেই অলকার হাত ধরে কাছে টেনে তার স্বামীর সামনে সজোরে আলিঙ্গন করলো। ডক্টর উঠে কি যেন বলতে গেলেন, পারলেন না। হঠাৎই তিনি পড়ে গেলেন উবুড় হয়ে। তারপরে মেঝে ভেসে গেল লাল রক্তে। খুন, খুন! চেঁচিয়ে উঠলাম আমি। পাশের ঘর থেকে বাবা ছুটে এলেন, বললেন, কি হয়েছে? কি হয়েছে বিনিমা? কিছু না, কিছু না বাবা, বোধহয় স্বপ্ন দেখছিলাম। অবাক কাণ্ড! দিনের বেলা জেগে জেগে স্বপ্ন দেখছিস কি রে? কি হলো তোর? আজ স্কুলে যাবি না? তুই তো একদিন অ্যাবসেন্ট হলেই তোর টিচার বাদাররা দল বেঁধে এসে হাজির হবে। ঠিক বলেছো বাবা, ওরা সব এক একটা পাগল। 5ই ডিসেম্বর। এ ব্যাপারটা কাল স্কুলে কাউকে কিছুই বলিনি। শুনলে একদল হাসবে, আবার লতিকা, জাহিরা, সুমনা ওরা শুনলে বলবে আমার বোধহয় মেন্টাল ডিসঅর্ডার হতে চলেছে। কি যে করি, আজও ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছি না, ভুলতেও পারছি না। বিশেষ করে অলকার ঘরে আসা ওই অচেনা লোকটার কথা। তার চোখ, মুখ, চাউনি এত তীব্রভাবে মনে পড়ছে। আমি যদি শিল্পী হতাম এক্ষুনি তার ছবি এঁকে ফেলতে পারতাম। এক মাথার চুল, চওড়া কপাল, ফর্সা উজ্জ্বল চোখ, ডান গালের জুলপির নিচে বেশ বড় একটা জোরুল। কে কে ওই লোকটা? ওই কি খুন করলো অলকার স্বামীকে? তাছাড়া অলকাই বা ওই লোকটার কাছে অত ঘনিষ্ঠ হয়েছিল কেন? উফ বাবারে, এ তো মহা জ্বালা হলো। অলকা এখন অত দূরে কলকাতায়, হয়তো সব ব্যাপারটাই একটা মিথ্যে কল্পনা। সত্যি তো, মানুষ তার নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেই এ ধরনের হ্যালুসিনেশন দেখে। তবে কি আমি আমি পাগল হয়ে যাচ্ছি? 6ই ডিসেম্বর। না না, ছবিটা আজও মন থেকে যাচ্ছে না। অলকা, ডক্টর ভার্মা আর ওই লোকটা। কতদিন অলকাদের খবর রাখি না। কি করব? একটা টেলিগ্রাম করে দিই, কেমন আছো তোমরা? হ্যাঁ, সেই ভালো। আজ দিল্লিতে প্রচন্ড শীত, তার উপর আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। গ্রেটার কৈলাস এলাকায় বোধহয় আমি এত সকালে উঠেছি। চারদিক কেমন ধোঁয়াটে, সূর্যের আলোর কোনো আভাসই নেই। এই সময়টা কলকাতাকে মনে হয় সুইজারল্যান্ড। ইউনেস্কো ট্রেনিং এ 3 মাস ছিলাম আমি সুইজারল্যান্ডে। তখন ওখানে গ্রীষ্মকাল, ঠিক যেন কলকাতার ডিসেম্বর। আচ্ছা, এই সুযোগে অলকার খোঁজ নিতে কলকাতায় গেলে কেমন হয়? বাবা শুনলে নিশ্চয়ই বলবে আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু কি করব আমি, কি করব? খেতে পাচ্ছি না, ঘুমোতে পাচ্ছি না, মনের ভেতর একটা যন্ত্রণার ঢেউ উথাল পাথাল, অকারণে গা শিরশির করা ভয়। বিশেষ করে ওই অচেনা লোকটার চেহারাটা আমি কিছুতেই বলতে পারছি না। না, আজই অলকাকে টেলিগ্রাম করব। 9ই ডিসেম্বর। আমরা সবাই ভালো আছি, তুই একবার এখানে আয়। একই সঙ্গে উদ্বেগের অবসান আর কলকাতা দেখার নিমন্ত্রণ। টেলিগ্রামে অলকার জবাব পেয়ে আনন্দে আমি আত্মহারা হয়ে গেলাম। অলকা কোনোদিনই আমার মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড ছিল না, তবে অনেকের মধ্যে স্পেশাল একজন তো নিশ্চয়ই। 2 বছর পর তার খবর পেয়ে আনন্দ হওয়ার চেয়ে আমার ওই উদ্বেগটা যে শেষ পর্যন্ত কেটে গেল তাতেই আনন্দ হচ্ছে বেশি। আজই স্কুলে 2-1জনকে সব বলেছি, তারা তো এসেই পাগল। বলল, তুই তো বেশি মিস্টেক, সুপার ন্যাচারাল বই পড়িস, তাই যত সব আজে বাজে ভাবনা এসে ভিড় করে।
বাথরুমে ঢুকে কোনোদিন যা করিনি, আজ তাই করলাম। আনন্দে শাওয়ারের নিচে দু হাত পা ছুঁড়ে খানিকটা নাচলাম, অকারণেই সাবানটা নিয়ে খানিকটা লোফালোফি করলাম। চোখ বুজিয়ে সারা গায়ে মুখে হালকা গরম জলের ঝর্ণাধারা এনজয় করলাম অনেকক্ষণ। দুদিন পরেই স্কুল ছুটি হচ্ছে, আজই টেলিগ্রাম করে দেব, কলকাতায় যাচ্ছি। মনের সমস্ত মেঘ কেটে গেছে মনে হয়েছিল বিনতার, কিন্তু আশ্চর্য, কলকাতায় যাওয়ার আগের দিন থেকে আবারও সেই কল্পনায় দেখা লোকটার চেহারা মনের পর্দায় ভেসে উঠল। মনে পড়তে লাগলো বারবার অলকার ওই লোকটাকে ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরার দৃশ্য। ওর স্বামী ডাক্তার ভার্মা মেঝেতে উপুড় হয়ে পড়ে রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘরের মেঝে। বুকের ভেতরটা মাঝে মাঝে ফাঁকা হয়ে যেতে লাগলো বিনতার। একটা করুণ নিঃশ্বাস কেঁদে কেঁদে গলে যাচ্ছে এক টানা শ্রাবণের বর্ষার মতো। আর তারই সঙ্গে গুমড়ে গুমড়ে মেঘের ডাক। ভয়, ভয়, ভয়। কিসের ভয়? মনকে শক্ত করার চেষ্টা করে বিনতা। কন্টিনেন্টে ঘোরা মেয়ে এসে একলা একলা ঘুরেছে কত দেশ, আর আজ এ এক কি বিশ্রী ভয়ের চাবুক তাকে এমন করে মারছে। না, কলকাতায় বিনতাকে যেতেই হবে। রাজধানী এক্সপ্রেসের টিকিট কাটা হয়ে গেছে, আর পেছনে চলবে না। কাল বিকেল 5টায় গাড়িতে উঠলে পরদিন বেলা 11টা নাগাদ হাওড়া স্টেশন পৌঁছে যাবে। আর কোনো ভাবনা নয়, কালই রাজধানী এক্সপ্রেসে কলকাতা রওনা হবে বিনতা। 13ই ডিসেম্বর। আমার সিটটা জানলার ধার ঘেঁষে। পাশের পরপর দুটো সিটেই এসে বসলেন দুজন গুজরাটি ভদ্রমহিলা। কে একজন বলল ফিল্ম স্টার সঞ্জীব কুমারের আত্মীয়। মনে মনে হাঁপ ছেড়ে বাঁচলাম, কারণ রাজধানী এক্সপ্রেসে এই এক মজা। পাশে হয়তো কালো হোতকা মুখে গন্ধওয়ালা কোনো জাঁদরের লোক এসে বসবে, বসলেও বলার কিছু নেই, করার কিছু নেই। গাড়ি চলতে শুরু করলো। ক্লাসিক্যাল মিউজিক বাজছে, সেতার। কিছুক্ষণের মধ্যে চা সার্ভ করলো। দু একটা ম্যাগাজিনের পাতা উল্টালাম। তারপর সামনে খাওয়ার ট্রেটা টেনে তার উপর ডায়েরিটা রেখে লিখছি। হঠাৎ বেশ একটু গম্ভীর গলায় পেছন থেকে আওয়াজ এলো, আপনার ম্যাগাজিনটা একটু পেতে পারি? পেছন দিকে না তাকিয়ে বাঁ হাতে ম্যাগাজিনটা ভদ্রলোককে দিলাম। তারপর আরো কয়েক ঘন্টা কেটে গেছে। ডিনার এসে গেল। রাজধানী খাবার চমৎকার, খিদেও পেয়েছিল খুব। খাওয়া শেষ করে ন্যাপকিনে হাত মুছেই আমার মনে পড়লো ম্যাগাজিনটার কথা। পেছন ফিরে দেখি আমার পেছনের রোটার ঠিক পেছনের সিটে ম্যাগাজিনটা পেটের উপর উল্টে রেখে ভদ্রলোক ঘুমিয়ে পড়েছেন। কিন্তু এ যে অবিশ্বাস্য! সেই কপাল, সেই চুল, সেই চোখ, সেই মুখ। ওই তো গালের ডান দিকে জুলপির নিচে বেশ একটা বড় চড়ুল। নাইট গাউন পরা অলকাকে ইনিই তো জড়িয়ে ধরেছিলেন। ডক্টর ভার্মাকে তো এই লোকটাই খুন করেছিল। ভয়ে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আবার ভাবলাম উত্তর ওটা একটা বাজে কল্পনা। অলকার
টেলিগ্রামে পরিষ্কার জানিয়েছে সবাই ভালো আছে। ডক্টর বর্মার কিছু হয়ে থাকলে ও কি আমাকে এইভাবে নিমন্ত্রণ জানাতো? 14ই ডিসেম্বর। ভদ্রলোককে আজ আবার দেখলাম। বেশ ফিটফাট, চমৎকার চেহারা, কিন্তু আলাপ করতে সাহস হলো না। কি জানি কি ব্যাপার। আর কিছুক্ষণ পরে হাওড়া স্টেশন। অলকার সঙ্গে দেখা হলেই সব রহস্য পরিষ্কার হয়ে যাবে। হাওড়া স্টেশন, লোকে লোকারণ্য। হাতের ব্যাগটা নিয়ে সোজা বিনতা এসে দাঁড়ালো ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমের সামনে। সে ভদ্রলোককে আর লক্ষ্য করেনিও। কোন দিকে গেছে কে জানে। বিনতা দৃষ্টি মেলে দিল দূরে। কই, অলকা তো আসছে না। ঠিকানাটা অবশ্য মনে আছে বিনতার। না এলে নিজেই একটা ট্যাক্সি নিয়ে ওখানে চলে যাবে। না, ওই তো অলকা আসছে। বিনতাও এগিয়ে এলো। ছুটতে ছুটতে এলো অলকা। বড্ড দেরি হয়ে গেছে রে বাবা, কত দিন পর দেখা। না না, তোর দেরি হয়নি। রাজধানী এক্সপ্রেস একটু আর্লি এসেছে। বাবা, বেশ সুন্দর হয়েছিস। গায়ে সামান্য একটু ফ্যাটও হয়েছে। হ্যাঁ রে, ডক্টর বর্মা কেমন আছেন? ভালো আছে, খুব ভালো আছে। বাবা, হাঁপ ছেড়ে বাঁচলাম। কিছু বললি? না না তো। চল তাড়াতাড়ি চল, আমাদের নতুন বাড়ি দেখবি। নতুন বাড়ি? কেন, তোরা এখন কনভেন্ট রোডে থাকিস না? না রে, মাস 6 হলো ছেড়ে দিয়েছি। এই ফ্ল্যাটটা নিউ আলিপুরের কাছে, ফার্স্ট ক্লাস জায়গা, চারদিক খোলামেলা, প্রচুর আলো বাতাস। এত পছন্দ হলো ফ্ল্যাটটা কিনেই নিয়েছি। তাহলে তুই আমার টেলিগ্রাম পেলি কি করে? সেটা তো পুরনো ঠিকানায় পাঠিয়েছিলাম। আরে ওই বাড়ির লোকেরা রিডাইরেক্ট করে এই ঠিকানায় পাঠিয়ে দিয়েছিল। ডক্টর ভার্মা এখন কোন হাসপাতালে অ্যাটাচড রে? আমার চোখটা একটু দেখিয়ে নেব। মাঝে মাঝে কি যে হয়। এই রে, ডক্টর ভার্মার সঙ্গে তোর তো দেখা হবে না। উনি তো কোঅর্ডিনেটরের বাইরে গেছেন। তুই তো থাকবি মোটে 7 দিন। ডক্টর ভার্মা নেই। বিনতার মনে কে যেন সপাং করে চাবুক মারল। বাড়ি পাল্টেছে এরা, নতুন জায়গা, নতুন ফ্ল্যাট। ব্যাপারটা কি? আবার সেই পুরনো চলচ্চিত্র পর পর সিন বাই সিন ভেসে উঠল বিনতার চোখের সামনে। ইজি চেয়ারে শুয়ে ডক্টর ভার্মা। অলকা দাঁড়িয়ে। প্রবেশ করলেন সেই অচেনা ভদ্রলোক। ডক্টর ভার্মা মাটিতে উপুড় হয়ে পড়ে গেলেন। রক্তে ভেসে গেল গোটা মেঝে। খুন! খুন! গলা পর্যন্ত আওয়াজটা উঠেই আবার যেন নিচে নেমে গেল স্বর। গাড়ির মধ্যে কিরকম তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। চেতনা ফিরে এলো বিনতার একেবারে অলকার বাড়িতে পৌঁছে। গাড়িতে ঘুমিয়ে পড়েছিলি বলে তোকে আর ডিস্টার্ব করিনি। আরে ট্রেনে ভালো ঘুম হয়নি বুঝি? না না, নাকি শরীর খারাপ? না রে না, সেরকম কিচ্ছু না। চল আমরা স্নান খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে নি, পরে বিকেলে বেরোবো কলকাতা দেখাতে। ওকে। 15ই ডিসেম্বর। আজ বিকেলে বেরোনোর মুখেই দেখা হয়ে গেল সেই ভদ্রলোকের সঙ্গে। আবার সেই মুখ, চোখ, নাক আর ডান গালের চুলবি নিচে জড়ুল, একেবারে সামনাসামনি। কিন্তু এ কি করে হয়? মনের ভেতর হঠাৎ দেখা দৃশ্যটা এমন ভাবে মিলে যাচ্ছে। কি রে, দাঁড়িয়ে পড়লি যে? ভদ্রলোকে চিনিস নাকি? আমি ওকে চিনি মানে? আমি কিন্তু চিনেছি। রাজধানী এক্সপ্রেসে আপনার কাছ থেকেই তো আমি ওই ম্যাগাজিনটা নিলাম। এইবার চিনতে পারছেন তো? ও, তোমরা বুঝি একই জন্য এসেছো? কিন্তু আমি তো হাওড়া স্টেশনে বিনোদাকে আনতে গিয়েছিলাম। তোমাকে তো দেখলাম না। একে অলকার গলা স্বরে অভিমান কেন? ব্যাপারটা কি? তবে কি ওরা আমার মনে ছবি দেখার মতোই ঘনিষ্ঠ ভেবে পরিচিত? তবে কি
হ্যাঁ রে অলোকা, তুই তুই একে চিনিস নাকি? কেন চিনবে না? আমি তো ওদের সামনের ফ্ল্যাটেই থাকি। ডক্টর ভার্মার অ্যাবসেন্সে আমি তো অলোকার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। কি বলো অলোকা? সেই হাসি, সেই চাউনি, এই শোনো না, আমরা একটু বাইরে যাচ্ছি, তুমি একটু ফ্ল্যাটটার দিকে নজর রাখো প্লিজ। বেশ অন্তরঙ্গ ভঙ্গিতে কথাগুলো বললো অলোকা। আর এটাও লক্ষ্য করলাম, ভদ্রলোক অলোকাকে নাম ধরে ডাকলো, কোন রকম মিসেস সম্বোধন যোগ না করে। অলোকা ওকে তুমি বলল। ডক্টর ভার্মা কি সব জেনে শুনেও চুপ করে বসে আছেন? 16 ডিসেম্বর দুপুর। আজ সকালে চায়ের টেবিলে অলোকাকে হঠাৎই সব বলে ফেললাম। মনের মধ্যে কি হয়েছিল, কিভাবে স্বপ্নের মতো ঘটনাটা ঘটেছিল, ওকে আমার উদ্বেগ, আমার দুশ্চিন্তার কথা সব বললাম। অলোকা শুনে তো হেসেই অস্থির। কি রে, তুই হাসছিস অলোকা? সত্যি পারিস বিনতা, হাসবো না? বাবা, তোর সন্দেহ কাটানোর জন্য ডক্টর ভার্মাকে কালই টেলিগ্রাম করে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি এসে পড়তে পারেন। কি জানি বাবা, তোর মতো সুন্দরীকে দেখলে ও হয়তো আমাকে ভুলেই যাবে। কি যে বলিস না তুই, যা। ডক্টর ভার্মার জন্য আমার এত উদ্বেগ কোনোদিনই হয়নি রে বিনতা। বাবা, বাঁচলাম। ডক্টর ভার্মাকে একবার দেখলেই আমার সব ভাবনা মিথ্যে হয়ে যাবে। আমিও নিরুদ্বেগ মন নিয়ে নিশ্চিন্তে দিল্লি ফিরে যাব। সত্যি কথা বলতে কি, এই জন্যই তো কলকাতায় আসা। ভদ্রলোকের নাম মণিকুন্তল সেন। ওকেও আজ ডিনারে ইনভাইট করেছে অলোকা। তবে অবশ্য কথা দিয়েছে আমার এসব বাজে ভাবনার কথা কিচ্ছু বলবে না। দেখা যাক। 16 ডিসেম্বর রাত 8টা। এই অংশটা অনেক পরে ডায়েরিতে লেখা হয়েছিল। বাথরুম থেকে বেরিয়ে ডাইনিং হলে ঢুকতে যাওয়ার আগে ওদের দুজনের গলার আওয়াজ পেয়ে আমি থমকে দাঁড়ালাম। মাঝের ঘরের ঝোলানো পর্দার ফাঁক দিয়ে উঁকি দিতেই দেখি মণিকুন্তল সেন আর অলোকা পাশাপাশি চেয়ারে বসে, টেবিলের ওপর আমাদের তিনজনের প্লেট, কাঁটা, চামচ, খাবার সব সাজানো। শুধু আমি গিয়ে বসলেই ডিনার শুরু করা যাবে। মণিকুন্তল বাবুর হাত অলোকার খোলা কাঁধে। তুমি ভয় পেয়েছো নাকি? এসব কখনো হয়? আমাকে তোমার বন্ধু জীবনে দেখেনি, সে কি করে আমার মুখ দেখতে পাবে স্বপ্নে? এ কি হয় নাকি? না না, স্বপ্ন নয়। বিনুতা বলল জেগে জেগে চোখের সামনে দেখেছে ডক্টর ভার্মার খুনের দৃশ্য। ঠিক যেমনটা সেদিন হয়েছিল তাই। আমি তো সত্যি সেদিন নাইট গাউন পরে তোমাকে জড়িয়ে ধরেছিলাম, আরো সোফা থেকে লুটিয়ে পড়লো। তোমার চেহারা, এমনকি তোমার তোমার ডান গালের ঝুলপির নিচের জড়ুলটার কথা বলছে জানো। এরপরেও তুমি বলবে? আমার ভীষণ ভয় করছে জানো, শেষকালে ধরা পড়ে ফাঁসি হবে না তো? তোমার দেখছি মাথা খারাপ হয়ে গেছে অলোকা। আমি যে খুন করেছি তা প্রমাণ করতে হবে না? কোন পাগল এসে কি বললো আইন অমনি তা মেনে নেবে? তারপরে কেসটা তো পুলিশ সুইসাইড কেস ধরে নিয়ে ইতিমধ্যে ক্লোজ করে দিয়েছে। ইটস এ ক্লোজ ম্যাটার। তবে তোমার বন্ধুকে যাতে আর দিল্লি ফিরতে না হয় তার ব্যবস্থা আজই করব। এই দেখো। বলে মণিকুন্তল সাইলেন্সার লাগানো রিভলভারটা দেখালো। ও মাই গড! পা থেকে মাথা অব্দি গা শিরশির করে উঠলো আমার। কপাল, চোখ, মুখ ঘেমে নিয়ে উঠলো। তাড়াতাড়ি নিজের ঘরে এসে কিছু টাকা আর দু একটা জরুরি জিনিস নিয়ে ওদের শোয়ার ঘরে ঢুকলাম। ওই তো টেলিফোন। পাশেই টেলিফোন গাইড। লালবাজার হেডকোয়ার্টার্সে ফোন করার জন্য টেলিফোনের রিসিভার তুললাম। ডায়াল টোন নেই, তার মানে
টেলিফোনের তার কাটা। Oh no! এখন আমি কি করব? কি করব? কি করে ঘরের বাইরে যাব? ফ্ল্যাট থেকে বাইরে যাওয়ার তো একটাই পথ, আমি কি করব? স্পষ্ট বুঝতে পারছি অলকা, মণিকুন্তল দুজনে মিলে সমস্ত প্ল্যান তৈরি করে ফেলেছে। ওরা কোনো রিস্ক নিতে চায় না। ডক্টর ভার্মা খুনের একমাত্র মানসিক সাক্ষীকে ওরা সরিয়ে দেবেই। তারপর তারপর আমার লাশ গুম করে দিলে ব্যাস, সব শেষ। আসার সময় তো আমি বাড়ির কাউকে অলকার ঠিকানাটাও দিয়ে আসিনি। না না না, পালাতে হবে, যে করেই হোক পালাতে হবে। বিনোদা, বিনোদা, অলকা ডাকছে। বিনোদা চলে আয়, দিনো রেডি। পাগলের মতো ঘরের মধ্যে আমি ছোটাছুটি করতে লাগলাম। ডাইনিং হলে ওরা আমার জন্য অপেক্ষা করছে। হঠাৎ বারান্দার এক কোণে লাইটের মেন সুইচটা নজরে পড়লো। ভগবানের নাম নিয়ে মেন সুইচের লিভারটা দিলাম নামিয়ে গোটা করে। ব্যাস, সঙ্গে সঙ্গে গোটা বাড়ি অন্ধকার। পা টিপে টিপে মেন দরজার কাছে এসে গোদরেজের ল্যাচটা আস্তে আস্তে খুলে সিঁড়ি দিয়ে তৎপর করে নেমে এলাম সদর রাস্তায়। নামতে নামতে আমি শুনলাম অলকা আর মণিকুন্তল চিৎকার করে তখনও ডেকে চলেছে আমাকে। ছুটতে ছুটতে রাস্তার মাঝখানে একটা ট্যাক্সিতে চাপা পড়ছিলাম আর কি। তারপর সেটাতে উঠে বসে আমি বললাম, লালবাজার, প্লিজ আমাকে বাঁচান, আমি লালবাজার যাবো, লালবাজার, লালবাজার যাবো। এরপরের ঘটনা জলের মতো সহজ গতিতে এগিয়ে গেছে। লালবাজারে বিনত প্যাটেলের পরিচিতি আর সমস্ত ঘটনার আদ্যপান্ত বিবরণ নথিভুক্ত করা হলো। পুলিশি তদন্তে শেষ পর্যন্ত প্রমাণিত হল মণিকুন্তল সেনই ডক্টর ভার্মার হত্যাকারী। আর সেই নৃশংস হত্যায় সাহায্য করেছে নিহত ডক্টর ভার্মার সহধর্মিণী অলকা ভার্মা। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা নতুন প্রশ্ন সামনে এসে দাঁড়ালো। তবে কি মানুষের সাধারণ জ্ঞানের বাইরেও মানসিক জগতে এমন বিস্ময়কর প্রতিক্রিয়া হয়, হতে পারে? চেতনার গভীরে, অবচেতনের আধারে কোনো কোনো ইচ্ছা এমনভাবে মানুষের মনকে ছোবল মারে বিষাক্ত সাপের মতো। সেই ইচ্ছাই হয়তো তার মানসিক পটে চলচ্চিত্রের মতো জীবন্ত হয়ে নতুন ইশারা দেয় এক অজানা জগতের। নইলে এ কি করে সম্ভব? কি করে? আমার কান্না তো আজ একা একাই ভেউ ভেউ করে কেঁদেছি। আরে থোড়ি শুনিয়েছি, একাই আমি। আর আধারে সাপ চলে গল্পে অলকা তুহিনা দত্ত, মণিকুন্তল তাপস চক্রবর্তী, বাবা রবীন সেনগুপ্ত আর বিনত প্যাটেল নমিতা চক্রবর্তী। সঙ্গে আমি তো যেমন আছি ছিলামই। আজও মিউজিক আর সাউন্ড এফেক্টস এই সব দিয়ে রহস্যের জাল বুনেছে রাজা সেনগুপ্ত। আচ্ছা বলো, কেমন লাগছে তোমাদের এই রহস্য রোমাঞ্চ সিরিজ? আসছে, সে আসছে। আমার কিন্তু জানতে খুব ইচ্ছে করছে, জানাবে প্লিজ। হ্যাঁ, SMS তো করতেই পারো। এক কাজ করো, তোমার মোবাইল ফোনটা হাতে নিয়ে মেসেজে চলে যাও, তারপর টাইপ করো RR, মানে রহস্য রোমাঞ্চ কোড। RR, একটা স্পেস দাও, লেখো নিজের নাম, আবার একটা স্পেস, তারপর লিখে দাও মতামত। কেমন লাগছে তোমার? বাস টুক করে পাঠিয়ে দাও 56569 এই নম্বরে। অপেক্ষায়